আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। ভয়াবহ বন্যার কবলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল, অবনতি হয়েছে বেশ কয়েকটি জেলার পরিস্থিতিও। কুমিল্লার বন্যায় অপরিবর্তিত থাকলেও পানি কমেছে ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজারে। এসব এলাকায় দেখা দিয়েছে পর্যাপ্ত খাবার ও সুপেয় পানির অভাব। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বিভিন্ন এলাকায় পৌঁছতে পারছে না ত্রাণ সামগ্রী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবার রাজিন। কয়েকটি জেলার বন্যা পরিস্থিতির অবনতি হলেও পানি কমতে শুরু করেছে কিছু এলাকায়। এখনো পানিবন্দী আছে এসব এলাকার কয়েক লাখ মানুষ। বন্যার সবচেয়ে ভয়াবহ রূপ দেখা গেছে ফেনীতে। এই জেলায় পানিবন্দী ২০ লাখ মানুষ এখনো মানবেতর দিন পার করছে। খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকটে রয়েছেন তারা। ঘরবাড়ি রাস্তাঘাট ডুবে থাকায় দুর্গত এলাকার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন আছেন। প্রায় ৫-৬ লোক পানিবন্দী অবস্থা আছে, খুব কষ্ট পাইতেছে। দুর্যোগ তো আছে, এখন আল্লাহর উপরে ইয়ে নামছে, এছাড়া তো আর কোনো ব্যবস্থা নেই। আমাদের এখানে কোনো একটা লোক আসতেছে না, খোঁজ খবর নিতেছে না। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে কুমিল্লা, এখনো অপরিবর্তিত বন্যা পরিস্থিতি। মঙ্গলবারও গোমতী নদীর পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিস্তীর্ণ এলাকায় পানি প্রবেশ করছে। অন্যান্য উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দুর্গতদের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী আসলেও নৌকা ও ট্রলার না থাকায় প্রত্যন্ত অঞ্চলে তা পৌঁছানো সম্ভব হচ্ছে না। নোয়াখালীতেও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। পানিবন্দী প্রায় ২১ লাখ মানুষ। আছে খাদ্য ও সুপেয় পানির সংকট। এখনো ত্রাণ পৌঁছায়নি নোয়াখালীর অনেক এলাকায়। অবনতি হয়েছে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতিও। জেলা সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার সব এলাকাতেই পানি ঢুকে পড়েছে। ডুবে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি ক্ষেত ও বহু ব্যবসা প্রতিষ্ঠান। কোথাও কোথাও পানি রয়েছে ৪ থেকে ৫ ফুট। জেলায় পানিবন্দী প্রায় ৮ লাখ মানুষ। অন্তত আমাদের লক্ষ্মীপুর যে একটা জেলা আছে, অনেকে এটা জানে না। সহযোগী সংগঠন এখন পর্যন্ত আসে নাই, বড় কোনো সংগঠন। এই যে এখানে পানি সব বানে বাসি যেতেছে, ঘরদুয়ারগুলো সব একদম চুবি গেছে। তবে উন্নতি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বন্যা পরিস্থিতির। আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে স্থানীয়রা। হঠাৎ করে ভাঙ্গা পড়ছে, আমরা কোনো মতে আপনার রাস্তা দুটো যান বাঁচাইছি। আমরা ৫-৬ লাখ টাকার জিনিস নষ্ট হয়ে গেছে। বৃষ্টি না হওয়ায় অনেকটা উন্নতি হয়েছে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির। পানি নেমে যাওয়ায় বেরিয়ে আসতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। এদিকে ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার খবরে রাজশাহীর পদ্মাপাড়ের বাসিন্দাদের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। জুবায়ের রাজিন, আরটিভি। নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। রনি, জানাবেন যে নোয়াখালীতে এখনো কত মানুষ পানিবন্দী রয়েছে এবং সবাই ঠিক মতন ত্রাণ সহায়তা পাচ্ছে কিনা? ধন্যবাদ ভাই, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, নোয়াখালীতে এখন পর্যন্ত প্রায় ২১ লক্ষ মানুষ পানিবন্দী রয়েছে এবং খুব দ্রুত গতিতে বাড়ছে আশ্রয় কেন্দ্রের সংখ্যাও। এখন নাগাদ স্থানীয়ভাবে যেটা জানা গেছে যে ১১০০-র উপরে আশ্রয় কেন্দ্রে মানুষ। তবে জেলা শহর সহ এবং বিভিন্ন পৌরসভার এবং যেই সড়কগুলো, প্রধান সড়কগুলো রয়েছে তার আশপাশের যারা বনবাসী মানুষ রয়েছে তারা কিন্তু পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে, কিন্তু যারা দুর্গম এলাকার লোক, প্রত্যন্ত এলাকার লোক, তারা কিন্তু ত্রাণ পাচ্ছে না। এবং তারা অভিযোগ করেছে গত ৭ দিনের মধ্যেও কোনো পরিবার ত্রাণ পায়নি। আমি স্থানীয়দের সাথে কথা বলেছি যে ত্রাণের সংকট এবং না পাওয়ার কারণ কি। তারা আমাকে জানিয়েছে যে নৌকার অভাব আছে এবং বোট, যে তাদের যাতায়াতের যে বোট, নৌকা, এইসব কিছুর অভাব থাকার কারণে কিন্তু ত্রাণ তারা পাচ্ছে না ঠিক মতো। আর আমি আপনাদের জানিয়ে রাখি যে নোয়াখালীর বিভিন্ন প্রধান সড়ক থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের যে পাকা সড়কগুলো আছে সেগুলো গত ১০ দিনের বন্যায় কিন্তু ব্যাপকভাবে বিধ্বস্ত হয়ে গেছে। আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভার একটি ওয়ার্ডে। আপনারা আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে এখানেই একটি আশ্রয় কেন্দ্র আছে। যে আশ্রয় কেন্দ্রে যাওয়ার যে সড়কটি সেটি কিন্তু কোমর পরিমাণ পানি এবং এখানে নৌকা ব্যবহার করে যেতে হয়। আশ্রয় কেন্দ্রের মানুষগুলো আমাদেরকে জানিয়েছে যে তারা বর্তমানে আশ্রয় কেন্দ্রে আছে, খুবই গাদাগাদি করে আছে এবং যে পরিমাণ তারা খাদ্য সামগ্রী সহায়তা পাচ্ছে তাও কিন্তু তাদের জন্য যথেষ্ট নয়। হাইবা, এ ছিল আমার কাছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। বন্যা পরিস্থিতি ও ত্রাণ তৎপরতার সংবাদ সংগ্রহে কুমিল্লার নাঙ্গলকোটে রয়েছেন সহকর্মী শাকিলা করিম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শাকিলা, জানাবেন যে পরিবহন সংকটে অনেক স্থানে দুর্গতদের মাঝে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। তো কুমিল্লা অঞ্চলের কি খবর, কি তথ্য রয়েছে আপনার কাছে?
জি হাবিবা, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, আমি কিন্তু এই মুহূর্তে কুমিল্লার নাঙ্গলকোটের এখানে একটি মন্নারা বাজার নামে একটি জায়গা রয়েছে। আমি সেখানকার ঠিক সামনে একটি সড়ক রয়েছে, আমার পেছনে যে সড়কটি দেখতে পাচ্ছেন আপনাকে একটু দেখাই আমার সহযোগীর মাধ্যমে। এখানে কিন্তু পুরো রাস্তাটা কিন্তু ডুবে আছে, আপনি যেমনটি দেখতে পাচ্ছেন, এবং এই রাস্তা দিয়ে কিন্তু বেশ কয়েকটি গ্রামে যাওয়া আসা করতে হয়। এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু প্রায় গত দুদিন আগেও কিন্তু এখানে প্রায় বুক সমান পানি ছিল। পানি যদিও নামছে, তবে বেশ ধীর গতিতে পানি নামছে। এবং এই পেছনে যে গ্রামগুলো রয়েছে, আমার পেছনে যে গ্রামগুলো আপনাকে বলছিলাম, এই গ্রামগুলিতে কিন্তু খাবার, শুকনো খাবার বা এমনি বিভিন্ন দাতা সংগঠন থেকে যেসব খাবার তারা পাঠাচ্ছেন, যে ত্রাণ সামগ্রী পাঠাচ্ছেন পানিবন্দী মানুষদের জন্য, সেগুলো কিন্তু নেয়ার জন্য এখানকার স্থানীয় স্বেচ্ছাসেবীরা ছোট ছোট নৌকা ভাড়া করে নিয়ে এসেছেন এবং সেই নৌকায় করে কিন্তু সেই খাবারগুলি নিয়ে যাচ্ছে। এবং পানীয় জলের সংকটের বিষয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, কারণ বিশুদ্ধ পানি সরবরাহের জন্য কিন্তু এখানে যেসব স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারা কিন্তু খুব তৎপরভাবে কাজ করছেন। এবং আমি এখানে আসার আগে যতগুলো সড়ক চোখে পড়লো, বেশিরভাগ সড়ক থেকে পানি নেমে যাওয়ায় কিন্তু ক্ষয়ক্ষতির চিত্র কিন্তু বেরিয়ে আসছে, অর্থাৎ কাঁচা রাস্তাগুলো কিন্তু চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। তো সেগুলো চলাচলের মেরামত করার জন্য কাজ করছে কিছু সংখ্যক লোককে আমি দেখলাম। এবং এখনো আশ্রয় কেন্দ্র থেকে কিন্তু বানভাসী মানুষজন এখনো কিন্তু আশ্রয় কেন্দ্র থেকে নামেনি, তারা কিন্তু এখনো আশ্রয় কেন্দ্রে রয়ে গেছে। তারা হয়তো বা পানি আরও কিছুটা নামলে তারপর হয়তো, আমার পেছনে যে রাস্তাটা দেখছিলাম, আপনাকে যেমনটি বলছিলাম, এই সড়কে যতগুলি কাঁচা ঘরবাড়ি আছে অধিকাংশ ঘরবাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানকার বাসিন্দারা কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এবং তারা আশ্রয় কেন্দ্র থেকে আসলে পানি পুরোপুরি না নামা পর্যন্ত এই আশ্রয় কেন্দ্র থেকে কিন্তু নামতে পারবেন না। এবং কয়েকজন যারা এখানকার ভুক্তভোগী রয়েছে, যারা দুর্ভোগের মুখোমুখি রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বললাম। তারা বললেন যে এখানে ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে, তবে প্রত্যন্ত গ্রামাঞ্চলে ত্রাণ সামগ্রী পৌঁছানোর একটু বেগ পেতে হলেও কিন্তু এখানকার যেসব স্বেচ্ছাসেবক রয়েছে এবং দেশের বিভিন্ন জায়গা থেকেও কিন্তু এখানে স্বেচ্ছাসেবকরা এসে কাজ করছেন, তারা কিন্তু প্রাণপণ চেষ্টা করছেন বানভাসী মানুষরা যেন অন্তত এই দুর্যোগের সময় যেন খেয়ে অন্তত বেঁচে থাকতে পারে। তো তাদের এই যে কর্মতৎপরতা, আসলে যে পুরো কুমিল্লা জুড়ে যে ধ্বংসযোগ্য, আসলে পানি যদি আরেকটু কমে সেক্ষেত্রে দেখা যাবে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এই পানি নেমে যাওয়ার পর কিন্তু বানভাসী মানুষ যারা আশ্রয় কেন্দ্রে রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে ঘরে ফিরবেন। তো হাবিবা, এই ছিল আমার কাছে কুমিল্লা নাঙ্গলকোট থেকে বানভাসী মানুষদের দুর্ভোগের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। নোয়াখালীতে 3 দিনে অন্তত 63 জন সাপে কাটা রোগী চিকিৎসা নিয়েছে, এমন তথ্য জানিয়েছেন নোয়াখালী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয়রা জানান, ফেনীর মুহুরী নদীর উজানের পানি এবং ভারী বর্ষণে নোয়াখালীর 87টি ইউনিয়নের 20 লাখেরও বেশি মানুষ পানিবন্দী। এর মধ্যে দুর্গত এলাকায় দেখা দিয়েছে সাপের উপদ্রব। নোয়াখালী থেকে গিয়াসউদ্দিন রনির প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। বানের পানিতে তলিয়ে আছে নোয়াখালী জেলা শহর মাইজদী সহ 8টি উপজেলা। পানি ঢুকেছে বাসাবাড়ি, বাগান, ছোট বড় গর্ত কিংবা পরিত্যক্ত এলাকা সহ প্রায় সবখানেই। এতে আবাসস্থল থেকে বেরিয়ে আসছে বিষধর সাপ, ছুটে বেড়াচ্ছে শয়নকক্ষেও। এতে খাদ্য ও পানি সংকটের মধ্যে নতুন করে হাজির হয়েছে সাপ আতঙ্ক। নোয়াখালী জেনারেল হাসপাতালের তথ্য বলছে, গত 3 দিনে সাপের কামড়ে অসুস্থ হয়ে শিশুসহ অন্তত 63 জন চিকিৎসা নিয়েছে। আজকে সকালবেলা আমার চাচাতো ভাই ঘাটে গেছে কাজ করার জন্য, একটা সাপে তার দংশন করছে। আমরা সদর মেডিকেল জেনারেল হসপিটালে আসছি। ঘরের দুয়ারে অনেক সাপ ঢুকে যাওয়ার কারণে গ্রামের সব মানুষ খুব আতঙ্কে আছে, আমরা সবাই আতঙ্কে আছি। স্থানীয় বাসিন্দারা বলছেন, বন্যার পানি বেড়ে যাওয়ায় তীব্র স্রোতে টিকতে না পেরে সাপসহ অনেক জীবজন্তুই বাসা বাড়ি কিংবা উঁচু স্থানে আশ্রয় নিচ্ছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দুর্গত এলাকায়। আর আমরা আতাল করছে উঠে ঘরের ভিতরে, আপনারা যদি দয়া করেন আঙ্গতি গরিবের দিকে। হাসপাতালে ভর্তি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেবার পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে কাজ করা হচ্ছে বলে জানান এই চিকিৎসক। সর্পদংশনের কারণে আমাদের হসপিটালে এসেছে, এর মধ্যে গত 24 ঘন্টায় মোটামুটি 28 জনের মতো ভর্তি হয়েছে। যেহেতু এই সমস্যাটা প্রকটভাবে ধারণ করছে, আমরা চাই যে সবাই এদিকে সতর্ক দৃষ্টি পান। বন্যা দুর্গত এলাকায় পর্যাপ্ত অ্যান্টিভেনম ইনজেকশন প্রস্তুত রাখার দাবি জানিয়েছে নোয়াখালীর বাসিন্দারা। সৈয়দ মাহমুদ, RTV।
ফেনী, নোয়াখালী, কুমিল্লায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও তাতে বন্যা পরিস্থিতির অবনতি ঘটবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, এর মধ্যেই দেশ জুড়ে কমেছে বৃষ্টিপাতের তীব্রতা। বঙ্গোপসাগরের লঘুচাপটি ভারতের বিহার অঞ্চলে অবস্থান করায় দেশের সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত উঠিয়ে নেওয়া হয়েছে। এদিকে উজানে নদ নদীর পানি হ্রাস পাওয়ার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংস্থাটির নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জানান, ফারাক্কা ব্যারেজের গেট খুলে দিলেও এখনও স্থিতিশীল রয়েছে গঙ্গার পানি। আগামী 4 থেকে 5 দিন পর্যন্ত গঙ্গা নদীর পানি সমতল দেশের অভ্যন্তরে একটা স্থিতিশীল পর্যায়ে থাকার সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যে গঙ্গা নদীর পানি বিপদসীমার 1.5 থেকে 2 মিটার নিচে প্রবাহিত হচ্ছে। তাই আপাতত এই মুহূর্তে বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই। তো আগস্ট মাসের শেষার্ধ থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে সাধারণত এটা পিক ফ্লোতে পৌঁছায় আর কি। তো সেই হিসাবে এখনই গঙ্গা নদীর প্রবাহ সর্বোচ্চ মানে পৌঁছার সময়। তো এই সময়টাতে সাধারণত স্বাভাবিকভাবে মানে গেট মানে আর কি ওপেন থাকাটা স্বাভাবিক আমরা বলতে পারি। উজানের বৃষ্টির পানি পাহাড়ি ঢলাকারে যে এসে বন্যা পরিস্থিতির অবনতি করবে তার সম্ভাবনাও কিছুটা কমে গেছে, স্থানীয় বৃষ্টিপাতের সম্ভাবনাও কিছুটা কমে গেছে। তবে মৌসুমী বায়ু যেহেতু মোটামুটি সক্রিয়, সেই জন্য কিছু কিছু জায়গায় কিন্তু বর্ষাকালের যে বৃষ্টিপাত হয় সেটা অব্যাহত থাকবে। আকস্মিক বন্যায় বিপর্যস্ত ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ 11 জেলার বিস্তীর্ণ অঞ্চল। এমন দুর্যোগের প্রভাব দীর্ঘমেয়াদী। বন্যার পানি নেমে গেলেও সহসাই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না মানুষ। প্রধান চ্যালেঞ্জ দুর্গত মানুষের পুনর্বাসন, রোগ ব্যাধি মোকাবেলায় ক্ষয়ক্ষতির পাশাপাশি মানসিক স্বাস্থ্য। সব হারানো মানুষগুলোর পাশে দাঁড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। তারা বলছেন, বাংলাদেশের স্বার্থ রক্ষায় যৌথ নদী কমিশনের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। অধরা ইয়াসমিনের রিপোর্টে বিস্তারিত। প্রবল বর্ষণ আর ভারত থেকে নেমে আসা ঢলে আকস্মিক বন্যার কবলে পড়ে দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বের 11টি জেলা। প্রাণ যায় অন্তত 23 জনের। ক্ষতিগ্রস্ত হন 57 লাখ মানুষ। তবে ক্ষত ভয়ঙ্কর হয়ে ওঠে বন্যা পরবর্তী সময়ে। পানি নেমে গেলেও প্রভাব থেকে যায় দীর্ঘদিন। পানি নামলে স্পষ্ট হবে ক্ষয়ক্ষতির চিহ্ন। তখন প্রয়োজন পুনর্বাসনের। বন্যার সময় তো বটেই, পরবর্তী সময়েও আক্রান্ত এলাকার বাসিন্দাদের বড় চ্যালেঞ্জ শারীরিক সুস্থতা। বন্যার পর দেখা দেয় পানিবাহিত রোগের প্রকোপ। সংকট তৈরি হয় বিশুদ্ধ পানি আর নিরাপদ খাবারের। এই পানিবাহিত যেই রোগের যেই ঔষধ, এগুলো কিন্তু বেশি দামি ঔষধ না। এই ঔষধগুলো এখনই মজুত করে এখনই কিন্তু ওই দুর্গত এলাকায় কিন্তু দিতে হবে, নাইলে কিন্তু এই পানিবাহিত যে রোগ, ডায়রিয়া, কলেরা এবং স্কিন ডিজিজ, এগুলো কিন্তু হবে এবং এগুলো এখন না নিলে কিন্তু এটা সামাল দেওয়া যাবে না। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, সুপেয় পানি, এগুলা এখন কিন্তু পানি কিন্তু কন্টামিনেটেড হয়ে গেছে, দূষিত হয়ে গেছে, আন্ডারগ্রাউন্ড পানি। এই পানি খেলেও কিন্তু রোগ বেলাই হতে পারে। তাদের বাঁচিয়ে রাখতে হবে, তারপর তাদের পুনর্বাসনে আমাদের মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিতে হবে। প্রতি বছর যেন এমন বন্যা না হয়, এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। এটা যদি কোনো রাস্তা না থাকতো, যদি ন্যাচারাল অবস্থায় থাকতো, তাহলে কিন্তু পানিটা সাথে সাথে নেমে চলে যেত সাগরে। কিন্তু আমরা বিভিন্ন ধরনের এমব্যাঙ্কমেন্ট করেছি, রাস্তা করেছি, এরাও তো বাধাগ্রস্ত করেছে পানিকে। নদী ছাড়া আর কোনো দিক দিয়ে যেতে পারে না। এবং আমরা রাস্তাগুলো করি যথেষ্ট পরিমাণ, আমরা এই যে পানি যাওয়ার পর রাস্তা রাখি না, কালভার্ট বা ব্রিজ, এগুলো যথেষ্ট আমরা মনে করি রাস্তাই করে ফেলি। কিন্তু বৃষ্টি হলে, বন্যা হলে যে এরকম পরিস্থিতি হবে, এটা আমাদের মাথায় রাখি। এখন পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ, বন্যার এই কারণ এবং বন্যার প্রতিকারের এগুলো সব অ্যাপ্লাই করে যদি আমরা পরিকল্পিত ওয়েতে বন্যা নিয়ন্ত্রণ দিই, তাহলে বন্যার প্রকোপ অবশ্যই আমাদের। সবার সহযোগিতায় দুর্যোগ কাটিয়ে শিগগিরই মাথা উঁচু করে দাঁড়াবে বানভাসী মানুষ, সেই প্রত্যাশা সকলের। ক্যাচমেন্ট এরিয়া একটা রিভারের, একটা নদীর, এটার 90% উপরে এই পানির যে উৎসটা, এটা কিন্তু বাহতের ভিতরে। 2-3 দিন আগে যখন বৃষ্টিটা শুরু হয়েছে, বলতে ওইখান থেকে যদি পেতাম কিছুটা হলো প্রস্তুতি নিতে পারতাম। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। অন্যান্য প্রসঙ্গ। বাংলাদেশের ব্যবসার পরিবেশ নিয়ে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। সকালে আগারগাঁওয়ের অর্থ উপদেষ্টার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সারা কুক জানান, ব্যবসার পরিবেশ উন্নতি হলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়বে।
অর্থনৈতিক সংস্কারে ব্রিটিশ সরকার বাংলাদেশের পাশে থাকবে। অর্থ উপদেষ্টা জানান, ব্যবসার পরিবেশ সহজ করা সরকারের লক্ষ্য। এজন্য পুঁজিবাজার, ব্যাংকিং, আর্থিক খাত সংস্কার করা হবে। আর পাচার করা অর্থ ফিরিয়ে আনতে কাজ করবে বাংলাদেশ ব্যাংক। দর্শক, এই মুহূর্তে অর্থ উপদেষ্টা কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এক্সপোর্ট ডাইভার্সিটি, অন্যান্য প্রোডাক্ট ওটা আমরা এক্সপ্লোর করে তোমাদের আমাদের কাছে আসো, উইল গিভ। আরও রিফর্ম, ট্যাক্স, ব্যাংকিং রিফর্ম যদি কোনো সহায়তা দরকার হয় কারিগরি সব মানে অ্যাডভাইজার এসে ওরা করবে। ধন্যবাদ। না, সেটা বলা হয়েছে কারখানার নিরাপত্তা যতটুকু পারি দেবো আমরা, দিক থেকে যতটুকু অ্যাসিওর করি যে বিদেশে কেন দেশেও যারা ওদের বিদেশে তাদেরও দেওয়া হবে। আর ওরা বলেছে কিছু কিছু ওদের ইস্যু আছে, এলসি তাড়াতাড়ি ইস্যু করা, জিনিসপত্র আটকে না থাকে পোর্টে, এয়ারপোর্টে, এগুলি অ্যাসিওর দেবে ব্যবসা করার জন্য যারা সব। তবে আমি বলেছি ওদেরকে, প্লিজ আপনারা ব্যবসা করবেন ট্রান্সপারেন্ট, সৎ হিসেবে, আন্ডার দ্য টেবল, কোনো ট্রানজ্যাকশন যেন না। না, সংগঠনগুলোর ব্যাপারে ওদেরকে আমরা বলেছি যে সংগঠনগুলো যদি এরকম আপনাদের মধ্যে দ্বন্দ্ব থাকে, এটা ইমপ্রেশন দেবে না বাইরেও। আর সরকারে যারা আমরা আছি তাদের মধ্যে ডিসিশন নিতে আমরা এটা দ্বিধা করবো, যে নিজে ওদের দায়িত্ব আপনারা ঠিক করেন। হয়তো উনি একজন আছেন, তো তাই ঠিক করেন। ভালো লোকের ভালো বডিগুলো তো আমরা নিজেরা একবারে, ওরা এক স্টেপ আসলে 2 স্টেপ যাব। আর না, ঋণ সহায়তার ব্যাপারে কিছু হলো ফাইন্যান্স, আর কিছু হলো মেনলি ব্যাংক রিলেটেড। আমি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কথা বলেন, দরকার হলে তাই আমার সাথে কথা বলেছি। আমি দর্শক শুনছিলেন প্রধান উপদেষ্টার বক্তব্যের অংশবিশেষ। রকিব হুদা কমিশনকে দায় মুক্তি দেয়া কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই রুল দেন। 2012 সালের নিয়োগ পায় কাজী রকিব উদ্দিন কমিশন, যাদের অধীনে 2014 সালের বিতর্কিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। আর 2017 সালে নিয়োগ পাওয়া KM নুরুল হুদা কমিশনের অধীনে 2018 সালে আরেক বিতর্কিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। আইন ছাড়া সার্চ কমিটির মাধ্যমে রকিব হুদা কমিশনকে নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার। পরে 2022 সালে নির্বাচন কমিশন নিয়োগ আইন করে দায়মুক্তি দেওয়া হয় তাদেরকে। বলা হয়, এই 2 কমিশনের সিদ্ধান্ত ও নিয়োগ নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না আদালতে। এই দায়মুক্তি চ্যালেঞ্জ করেই রিট করেছেন সুপ্রিম কোর্টের 10 আইনজীবী। রিটকারী আইনজীবী জানান, 2 কমিশন যদি অবৈধ ও অসাংবিধানিক হয় তাহলে তাদের অধীনে অনুষ্ঠিত 2014 ও 2018 সালের জাতীয় নির্বাচনও অবৈধ হবে। যদি কাউকে দায়মুক্তি দেওয়া হয় বিচার থেকে, তাহলে এটি সাংবিধানিকভাবে অবৈধ হয়ে যায়। এবং বাংলাদেশে অতীতে যে সমস্ত আইনে এই ধরনের দায়মুক্তি দেওয়া হয়েছে, সবগুলো আইনকে আমাদের হাইকোর্ট ডিভিশন এবং সুপ্রিম কোর্ট অতীতে অসাংবিধানিক ঘোষণা করেছে। এই জন্যই আজকে আদালত আমাদের কথা সন্তুষ্ট হয়ে 4 সপ্তাহের রুল জারি করেছেন। যদি তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়াকেই চ্যালেঞ্জ করা হয়ে থাকে, তাহলে তাদের অধীনে কৃতকর্ম নিশ্চয়ই আইনগতভাবে প্রশ্নবিদ্ধ হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ নিবন্ধন বাতিল চেয়ে করার রিটের আদেশ 1 সেপ্টেম্বরে নির্ধারণ করেছে আদালত। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামের নেতৃত্বে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই দিন ধার্য করেন। রিটে চাওয়া আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও অন্তর্বর্তীকালীন সরকারের সময় নির্ধারণের বিপক্ষে অবস্থান নিয়ে শুনানিতে নিজের অবস্থান তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। ব্যক্তির অপরাধের দায় সংগঠনের নয় উল্লেখ করে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা সংবিধান পরিপন্থী বলেও যুক্তি দেন তিনি। আদালত নির্ধারণ করে দিতে পারেন না যে 3 বছর থাকবেন, না 5 বছর থাকবেন, না 3 মাস থাকবেন। এবং গতকালকে আপনারা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের বক্তৃতাও দেখেছেন যে এটা রাজনৈতিক দল ঠিক করবেন, জনগণ ঠিক করবেন। আওয়ামী লীগের গুটি কয়েক নেতা কর্মীরা কর্তৃত্ববাদী সরকার এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন, এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত আপাতত দেখি না। সেই অপরাধের বিচারের সাথে ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে, এটাই সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন করে না। মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষা ব্যবস্থার সংস্কার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
ভুল পাঠ্যক্রম প্রণয়নকারীদের চিহ্নিত করতে রিটে তদন্ত কমিটি গঠনেরও নির্দেশনাও চাওয়া হয়। একই সঙ্গে 2025 সাল থেকে বর্তমান শিক্ষা কারিকুলাম স্থগিত চাওয়া হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুল হাসান জনস্বার্থে এই রিট দায়ের করেন। শিক্ষা সচিব, এনসিটিবি চেয়ারম্যান মশিউর, ব্যবস্থাপক প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে এই রিটে বিবাদী করা হয়েছে। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে বাইডেনের সঙ্গে ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন মোদি। এ সময় বাংলাদেশের দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন দুই নেতা। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। এছাড়াও ইউক্রেন পরিস্থিতি সহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে মতবিনিময় করেছেন তারা। আইনের শাসন এবং ন্যায় বিচার অনুসরণ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে বলে আশা করে জাতিসংঘ। সোমবার সংস্থাটির নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এই আশাবাদ ব্যক্ত করেন। 5 আগস্ট বাংলাদেশে এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কার্যত তার আমলে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ায় নতুন অন্তর্বর্তী সরকারের জন্য দেশ পরিচালনার ভয়াবহ চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মনে করেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। দ্রোহ, মানবতার, প্রেম ও সাম্যবাদী চেতনার কবি কাজী নজরুল ইসলামের 48তম মৃত্যুবার্ষিকী আজ। মুসলিম পরিবারে জন্ম নিয়েও সব ধর্মের ঊর্ধ্বে উঠে কাজী নজরুল হয়েছিলেন মানব ধর্মের পথদ্রষ্টা। হিংসা বিদ্বেষের বিপরীতে ভালোবাসা ও ক্ষমার দৃষ্টি দিয়ে স্বপ্ন দেখেছেন সাম্যের সমাজ প্রতিষ্ঠার। জাতীয় কবির প্রয়াণ দিনে তার অসাম্প্রদায়িক চেতনার কিছু দিক তুলে ধরছেন মারুফ রাজা। আমি কবি, আমি অপ্রকাশ সত্যকে প্রকাশ করার জন্য, অমূর্ত সৃষ্টিকে মূর্তিদানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত। কবির কণ্ঠে ভগবান সাড়া দেন, আমার বাণী সত্যের প্রকাশিকা, ভগবানের বাণী। রাজবন্দির জবানবন্দিতে এই কথাগুলো লিখেছিলেন কবি নজরুল। জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের ঊর্ধ্বে ছিলেন বলেই লিখতে পেরেছেন গাহি সাম্যের গান, যেখানে আসে এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। ব্রিটিশ শাসনকালে হিন্দু মুসলিম দাঙ্গায় ভীষণ মর্মাহত হন নজরুল এবং 1926-এর 22শে মে কৃষ্ণনগরে বঙ্গীয় প্রাদেশিক কমিটির বার্ষিক সম্মেলনে সবাইকে চমকে দিয়ে গেয়েছিলেন, হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কাণ্ডারি বড় ডুবেছে মানুষ, সন্তান মোরমার। মানুষ যখন তার মনুষ্যত্বকে ক্ষুণ্ণ করেছে, তখনই বিদ্রোহের সুর ধ্বনিত হয়েছে কবির কণ্ঠে। নজরুল তার লেখনীতে যে সাম্যের ইঙ্গিত দিয়েছেন তা স্বাধীনতা, গণতন্ত্র, মানবতার। তার কল্পনা কখনো স্পর্শ করেছে ধর্মীয় উদারতাকে, কখনো সাম্যবাদকে, স্বাধীনতাকে, কখনো বা মানবতা কিংবা নৈরাজ্যকে। সমাজ বিধানের অসঙ্গতি, জাতি আর শ্রেণী বৈষম্যের প্রতি তার কণ্ঠ সবসময় ছিল সোচ্চার, আর এসব কিছুর মূলে ছিল মানব মুক্তি ও কল্যাণ। যুগ যুগ আগে মানবতার যে অমর বাণী, গান, কবিতা লিখে গেছেন কাজী নজরুল, সত্যিকারের সাম্যের সমাজ প্রতিষ্ঠায় তার চর্চাই হতে পারে পরম পথ। আর এরই মাঝে অনন্তকাল বেঁচে থাকবেন সাম্যের কবি কাজী নজরুল ইসলাম। মারুফ রাজা, RTV, ঢাকা। স্বৈরাচারী হাসিনা বিরোধী আন্দোলনেও নজরুলের গান, কবিতা অনুপ্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে কবির সমাধিতে ফুল দিতে এসে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই ভারত বাঁধ খুলে দিয়ে দেশের বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে বলেও অভিযোগ করেন রিজভী। বিস্তারিত ইকবাল অনেকের রিপোর্টে।
মানবতা ও সাম্যের চেতনায় দীপ্ত এবং অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের ঝান্ডা উড়ানো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ সালের ১২ই ভাদ্র ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে পরকালের উদ্দেশ্যে যাত্রা করেন বাংলা সাহিত্যের অনন্য এ প্রতিভা। ৭৭ বছর আয়ু হলেও নজরুলের সাহিত্য জীবন ছিল মাত্র ২৩ বছরের। এ অল্প সময়ে কবিতা, গান ও সাহিত্যকর্ম দিয়ে একটি নবজাগরণ সৃষ্টি করেছিলেন চিরপ্রেমের এ কবি। ব্রিটিশ শোষণ আর সামাজিক অনাচারের বিপক্ষে ক্ষুরধার লেখনী তাকে এনে দেয় বিদ্রোহী কবির খেতাব। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, স্বৈরাচারী হাসিনা বিরোধী আন্দোলনেও নজরুলের গান, কবিতা অনুপ্রেরণা জুগিয়েছে। আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা এবং জনতা সম্মিলিতভাবে এক ভয়ঙ্কর দানবীয় স্বৈর শাসকের পতন ঘটিয়েছিল। সেই আন্দোলনের উত্তাল ঢেউর মধ্যে আপনারা শুনেছেন কারার ওই লৌহ কপাট। আপনারা সেই আন্দোলনের মধ্যেই শুনেছেন ওরা ঝর্ণার মতো চঞ্চল। তারা উদ্বুদ্ধ হয়েছিলেন গণতন্ত্র মুক্তি, দেশের মুক্তির জন্য নজরুলের গান শুনে, নজরুলের গান গেয়ে। আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে ভারত বাঁধ খুলে দিয়ে দেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে বলে এ সময় অভিযোগ করেন রিজভী। ডুম্বুর যে বাঁধটি, সে বাঁধটি তারা খুলে দিয়ে এক প্রলয়ঙ্করী বন্যার সৃষ্টি করলেন বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে। গতকাল ১০৯টি ফারাক্কা বাঁধের গেট খুলে দেওয়া মনে হচ্ছে যে একটা পরিকল্পিত অশুভ ইচ্ছা নিয়েই এই কাজগুলো করছে। সকাল থেকেই কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ইকবাল অনিক, RTV, ঢাকা। বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এশিয়াট্রিক 360 পরিবার। আসুন বন্যার্তদের পাশে দাঁড়ায়, মানুষ বাঁচায় আহ্বানে তারা একদিনের বেতন দিয়ে তহবিল গঠন করেছে। এছাড়া গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষ থেকেও যোগ করা হয়েছে সমান অর্থ। বন্যার্তদের খাদ্য, পানি, চিকিৎসা ও অন্যান্য জরুরি প্রয়োজন মেটানোর জন্য এই অর্থ পৌঁছে দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে। এই মানবিক উদ্যোগের মাধ্যমে এশিয়াট্রিক 360 অন্যদেরকেও অনুপ্রাণিত করতে চায়, যাতে সবাই একত্রিত হয়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে পারে। প্রতিষ্ঠানটি সবসময় সমাজের কল্যাণে নিবেদিত ও জাতীয় বিভিন্ন দুর্যোগে সক্রিয় সহযোগীর ভূমিকা পালন করে। তারা বিশ্বাস করে এমন সহযোগিতা বন্যার্তদের অসুবিধা কিছুটা হলেও লাঘব করে তাদের জীবনযাত্রা পুনর্গঠনে সহায়ক হবে। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের বেলুচিস্তানের কয়েকটি জেলায় সন্ত্রাসী হামলা ও সামরিক বাহিনীর পাল্টা অভিযানে নিহত হয়েছে অন্তত ৭৪ জন, আহত হয়েছে আরও অনেকে। রোববার দিবাগত রাত থেকে সোমবার ভোরের মধ্যে এই প্রাণহানির ঘটনা ঘটে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী ও পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর হতাহতের এই তথ্য নিশ্চিত করেছে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA হামলার দায় স্বীকার করেছে। গেল কয়েক বছরের প্রতিষ্ঠিতে সন্ত্রাসী হামলার মধ্যে এটি ছিল ভয়াবহ। বেলুচিস্তানে BLA-র পাশাপাশি সক্রিয় রয়েছে আরও বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী। জানাবো খেলার খবর। ভ্লোহোভিচের জোড়া গোলে ইতালিয়ান সিরিয়া লিগে ভিরোনাকে ৩-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। সেই সাথে টেবিলের শীর্ষে এখন ইতালিয়ান জায়ান্টরা। এদিকে লা লিগায় ভায়োকানোর বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। মাদ্রিদে ম্যাচ শুরু রাত ১:৩০টায়। এর আগে ২ ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে আছে বার্সা। পুরো সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।